আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছে যে চ্যাটজিপিটি এবং এইসব এলএলএমগুলো কীভাবে কাজ করে, এরা গাণিতিকভাবে কীভাবে ডিসিশন নিয়ে থাকে যে পরবর্তী ওয়ার্ডটি কী হবে এবং তারা কীভাবে নেক্সট ওয়ার্ড প্রেডিক্ট করে থাকে? তারা মূলত ডিপ লার্নিং মডেল ইউজ করে। তো ডিপ লার্নিংয়ে যে ছোটো ছোটো নোটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রতিটি একটি পারসেপ্ট্রন বা নিউরন। আমরা আজকের এই ভিডিওতে মূলত পারসেপ্ট্রন নিয়ে কথা বলবো, যে পারসেপ্ট্রন গাণিতিকভাবে কীভাবে কাজ করে এবং এরা কীভাবে ডিসিশন নিয়ে থাকে। তো চলেন শুরু করা যাক। এখন ধরেন আপনার একটি কোম্পানি আছে এবং আপনি আপনার কোম্পানিতে কিছু এমপ্লয়ি হায়ার করবেন। তো এমপ্লয়িদের ব্যাপারে আপনার কাছে কেবলমাত্র দুটো তথ্য আছে। প্রথমত তাদের এইচএসসি এর রেজাল্ট এবং দ্বিতীয়ত তাদের এসএসসি এর রেজাল্ট, এবং এগুলোর উপর ভিত্তি করে আপনাকে ডিসিশন নিতে হবে। তো সব থেকে সিম্পল অ্যাপ্রোচ কী হতে পারে? আপনি কীভাবে আপনার এমপ্লয়িদের হায়ার করবেন এই এইচএসসি এবং এসএসসি এর রেজাল্টের উপর ভিত্তি করে? ভিডিওটাকে পজ করে একবার চিন্তা করার চেষ্টা করেন। যদি আপনি চিন্তা করে থাকেন তাহলে সব থেকে সিম্পল অ্যাপ্রোচ হতে পারে এইচএসসি এবং এসএসসি এর রেজাল্টকে যোগ করে দেওয়া এবং যাদের যোগফল বেশি হয় তাদেরকে হায়ার করা। তো আমরা এই টেবিলের উদাহরণে আমরা দেখতে পারি যেখানে এইচএসসি এবং এসএসসি রেজাল্টকে যোগ করে আমরা যোগফল নির্ণয় করেছি, এবং আমাদের যোগফল যদি 8-এর থেকে বেশি হয়, 8-এর থেকে বেশি হলে আমরা তাদেরকে হায়ার করব। তো যাদের রেজাল্ট 8 বা 8-এর থেকে বেশি তাদেরকে আমরা হায়ার করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুজন এমপ্লয়ি জব পেয়ে গিয়েছে, কিন্তু এক্ষেত্রে একটা প্রবলেম আছে। আপনি এইচএসসি এর রেজাল্ট এবং এসএসসি এর রেজাল্ট দুটোকেই সমান গুরুত্ব দিচ্ছেন, কিন্তু সাধারণভাবে দেখতে বোঝা যায় যে এইচএসসি এর রেজাল্টকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, যেহেতু এটা উপরের ক্লাস, এবং এসএসসি এর রেজাল্টকে একটু কম গুরুত্ব দেওয়া উচিত। তো এক্ষেত্রে আমরা কী কাজ করতে পারি? যদি আমরা এমনটা করি যে এইচএসসি এর রেজাল্টকে একটি বড় সংখ্যা দিয়ে গুণ করা এবং এসএসসি এর রেজাল্টকে একটি ছোট সংখ্যা দিয়ে গুণ করি, এরপরে তাদেরকে যোগ করে দিই, তাহলে আমরা তাদের ওয়েটেড সাম পাবো। অর্থাৎ এইচএসসি এর রেজাল্টের গুরুত্ব বেশি হবে কারণ এইচএসসি এর রেজাল্টকে আমরা বড় সংখ্যা দিয়ে গুণ করেছি, এবং এসএসসি এর রেজাল্টের গুরুত্ব কম হবে কারণ এটাকে আমরা ছোট সংখ্যা দিয়ে গুণ করেছি। এক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এইচএসসি এর রেজাল্টকে আমরা 5 দিয়ে গুণ করলাম এবং এসএসসি এর রেজাল্টকে আমরা 2 দিয়ে গুণ করলাম, এরপরে তাদের গুণফলকে যোগ করে দিলাম। এক্ষেত্রে আমাদের টেবিলে দেখতে কিছুটা এরকম হবে, এবং আমরা ওয়েটেড সাম পেয়েছি 31 এবং 25। এবং যদি আমরা এক্ষেত্রে কন্ডিশন সেট করে দিই যে তাদের ওয়েটেড সামকে অবশ্যই 30 ক্রস করতে হবে, তাহলে আমাদের প্রথম এমপ্লয়ি জব পাবে কিন্তু দ্বিতীয় এমপ্লয়ি জব পাবে না। কেননা প্রথম এমপ্লয়ি 30 ক্রস করেছে তার ওয়েটেড সাম, এবং দ্বিতীয় এমপ্লয়ি ওয়েটেড সাম 30 ক্রস করেনি, কারণ আমরা এইচএসসি রেজাল্টকে বড় সংখ্যা দিয়ে গুণ করেছি এবং এসএসসি রেজাল্টকে ছোটো সংখ্যা দিয়ে গুণ করেছি, যেটা আগের বার দুজনের 8 ছিল কিন্তু এবার তাদের ভিন্ন হয়ে গিয়েছে। যদি আপনি এতদূর মতো ঠিকমতো বুঝতে পারেন তাহলে পারসেপ্ট্রন মূলত এটাই। এক্ষেত্রে আপনি এই ইমেজের মধ্যে দেখতে পাচ্ছেন যেখান থেকে ইনপুটগুলো আসতেছে x1 x2 এভাবে করে সবগুলো ইনপুট আসতেছে, এবং তারা তাদের ওয়েটের সাথে গুণ হয়ে যাচ্ছে, W0 W1 এভাবে WN থেকে সবগুলোর সাথে গুণ হয়ে যাচ্ছে। এরপরে তাদের ওয়েটেড সাম নির্ণয় করা হচ্ছে তার পরের স্টেপে। ওয়েটেড সাম নির্ণয় করার পর তাদের সামটাকে স্টেপ ফাংশনের মধ্যে দেওয়া হচ্ছে, এবং স্টেপ ফাংশন একটি কন্ডিশন চেক করতেছে যেটা একটি নির্দিষ্ট নাম্বারের থেকে বড় কি না। যদি বড় হয় তাহলে 1 রিটার্ন করে, আর যদি ছোটো হয় তাহলে 0 রিটার্ন করে। যদি 1 রিটার্ন করে তার মানে সে জব পেয়ে গিয়েছে, যদি 0 রিটার্ন করে তাহলে সে জব পায়নি। এই একই পারসেপশন কনসেপ্ট ইউজ করা যায় ডগ ভার্সেস ক্যাট, অর্থাৎ কোনো একটা ইমেজ ডগের ইমেজ নাকি ক্যাটের ইমেজ সেটা নির্ণয় করার ক্ষেত্রে। এছাড়া অন্যান্য যে কোনো ধরনের নিউরাল নেটওয়ার্কে এই পারসেপট্রনকেই সিঙ্গেল বিল্ডিং ব্লক হিসেবে ইউজ করা হয়। যদিও এই ভিডিওতে পারসেপট্রনে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়নি, যেমন ডেটা প্রি প্রসেসিং, রেগুলারাইজেশন, এবং একটি বায়াস টার্ম অ্যাড করতে হয় পারসেপট্রনের সাথে যখন ওয়েটেড সাম নির্ণয় করা হয়। তো সেগুলো পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করা হবে। তৎপর্যন্ত গুড বাই, ভালো থাকবেন, এবং চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন।